একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর হাতেই সেই কন্ট্রোলটা রয়েছে, কারণ যেই সময় এই অ্যাটাকটা হলো সেই সময় তালিবানের যে বিদেশমন্ত্রী তিনি এখানে রয়েছেন, বৈঠক করেছেন। কিন্তু এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পাকিস্তানের এই অবস্থা, একটা ইসলামিক দেশ হিসেবে আর একটা ইসলামিক দেশের ওপরে হামলা হয়ে গেল, বাংলাদেশ কি করবে? কারণ পাকিস্তানের ওপরে বাংলাদেশের ভীষণ একটা ভরসা, মনে হচ্ছে যে ভারতকে উপেক্ষা করে পাকিস্তানের সঙ্গে সবকিছু বাংলাদেশ করে নিতে পারবে। বাংলাদেশের কি অবস্থা? দেখুন, বাংলাদেশি যারা ভাই বোনরা আছেন, আমরা 17 কোটি, ওর মধ্যে 3 কোটি থেকে 2.5 থেকে 3 কোটি থেকে বেশি এরা জামাতি বা যারা সন্ত্রাস ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যাকে বলে, মৌলবাদী যাদের বলে, ওদের থেকে বেশি নয়। আর বাংলাদেশিরা এখন গিয়ে আফগানিস্তানে গিয়ে পাকিস্তান আর্মি আগেন্স্টে লড়ছে। একটা ছেলে মারা গেল টিটিপি হয়ে, আপনার পাকিস্তান আর্মি ওকে মারলো। দ্যাট ইজ পয়েন্ট 1। এই যে আপনি যে আজকে বলছেন বিদেশমন্ত্রী যে আমাদের কাছে এসছেন আফগানিস্তানের, প্রথম ওনার উপরে ব্যান ছিল ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে, ওনার উপরে ব্যান সরিয়ে ওনাকে আনা হলো, নাম্বার 1। নাম্বার 2, সবথেকে বড় জিনিস আপনার মজা লাগবে যে ইনি নিজের কান্ট্রি ফ্ল্যাগ, যেটা ইনি বলছেন ইসলামিক এমার্টিস রিপাবলিক, ওই ফ্ল্যাগটা নিজে ব্যাগ নিয়ে এসছেন। আপনি যদি দেখান, আপনি দেখবেন এইটাতে এখন মিটিং হচ্ছে আপনার আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টারের সঙ্গে, উনি ওখানে একটা প্রেস কনফারেন্স করলেন নিজের অ্যাম্বাসিতে। তো অ্যাম্বাসিতে ওদের ফ্ল্যাগ ছিল না, ওরা যখন করছে একটা আপনার ব্যাগ খুলে ওখানে একটা ফ্ল্যাগ লাগিয়ে দিলেন। তাহলে এরকম আমরা তো এদেরকে রেকগনাইজ করিনি, এখনো টেকনিক্যাল ওখানে আছে। এখন এবার হয়েছে কি না আমরা এখন খুলবো, কেন খুলবো ওটা আমি বলে দিচ্ছি, কেন আমাদের রিল্যাক্টেন্সটা আছে। তাহলে এটা নিজের ব্যাগে নিজের কান্ট্রি ফ্ল্যাগ নিয়ে আসছেন, এটা অভূতপূর্ব, এরকম কোনো দিনও হয় না। আর তৃতীয় আমি বলছি যে আমাদের অ্যাম্বাসিগুলো কেন টেকনিক্যাল ছিল, পাকিস্তান আমাদের উপরে হামলা চালিয়েছিল। পাকিস্তান আমাদের অ্যাম্বাসি, কাবুলে অ্যাম্বাসি হামলা করে আমাদের একজন ব্রিগেডিয়ার আর.ডি. মেহতা, যদি আপনার কাছে ছবি থাকে আপনি দেখাতে পারবেন, ব্রিগেডিয়ার আর.ডি. মেহতাকে 2008-এ ওনাকে বলিদান দিতে হয়েছে, ওনাকে কৃতিচক্র আমরা দিলাম। কিন্তু উনি যখন ঢুকছিলেন ইন্ডিয়ান অ্যাম্বাসি এট কাবুল, তো সময় একটা ফেদাই অ্যাটাক করেছে। এই দেখুন ব্রিগেডিয়ার রবিদত্ত মেহতা, কৃতিচক্র, ইনি নিজের প্রাণের বলিদান দিলেন আপনার 2008 সালে, রাইট? ইনি কাবুলে পোস্টেড ছিলেন, এনার সঙ্গে আমরা চাকরি করেছি, এনার সঙ্গে যখন যাওয়ার আগেও আমাদের সঙ্গে কথা হয়েছে, উনি ওখানে ছিলেন। ওনার সঙ্গে একজন আইএফএস অফিসার ছিলেন, যে মুহূর্তে ঘুরছেন ওনাকে মারা হয়েছে। তারপর আমাদের যতগুলো লোক ওখানে গেছে ডিফেন্স, পাকিস্তান ওর উপরে অনেক কড়া নজর রেখেছে, আমাদের কাজ করতে দিত না। তাহলে এই কন্ডিশনে আমরা কি করেছি, যখন 2021-এ যখন তালিবান এসেছিল, আমরা কিন্তু আমাদের সিচুয়েশনটা নর্মাল করেছি। কিন্তু আপনার মনে রাখবেন, প্রত্যেকটা আমাদের বাজেটে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট 200 কোটি টাকা দিয়ে ওরা আমরা এই গভর্নমেন্টকে সাপোর্ট করেছে। গত বছর যেটা আমাদের পার্লামেন্টে যেটা বাজেট সাপোর্ট হলো 200 কোটি টাকা এদের জন্য, তালিবানের জন্য দিয়েছে। আমরা ওখানে হিউম্যানিটেরিয়ান রিলিফ দিচ্ছি, আমরা মেডিকেল সাপ্লাই দিচ্ছি, আমরা ওদের কনস্ট্রাকশন দিয়েছি, রোড বানিয়েছি, আমরা ওদের ড্যাম বানিয়েছি, আমরা ওদের পার্লামেন্ট বানিয়েছি। আমাদের সঙ্গে একটা সিভিলাইজেশনের একটা ওদের সঙ্গে রিলেশন আছে। মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা? কতগুলো বই হয়ে গেল। এই কাবুলিওয়ালা যে ওরা এসেছিল আমাদের কাছে, আমাদের সঙ্গে যে রিলেশনশিপ আছে, ওই রিলেশনশিপ কিন্তু মাটি ফাটিয়ে বা আমাদের কোনো স্বার্থ নেই ওদের সঙ্গে, ওদের সঙ্গে একটা ভাবনা আছে। ওই ভাবনাটা নিয়ে তো ডবল ওটা বলছেন কি তোমাদের সঙ্গে আমাদের একটা সিভিলাইজেশন একটা কানেক্ট আছে। ওই সিভিলাইজেশন কানেক্টে দেখুন আজকে ইন্ডিয়ার কি কনফিডেন্স আছে, কি কনফিডেন্স আছে। এদেরকে পাঠানো হলো জানেন কোথায়? শনিবারে নাকি দেওবন্দ পাঠানো হলো, বারেলিতে। কেউ কান্ট্রি এরকম করবে না। দেওবন্দ, এরা সব দেওবন্দ, এদের অপিনিয়ন আছে, এদের আইডিওলজি আছে, ওখানে পাঠিয়ে। সেই ছবিটা একটু দেখাতে বলবো যে উত্তরপ্রদেশের দেওবন্দে, সেখানে আফগান বিদেশমন্ত্রী তিনি গিয়েছেন এবং স্যার এইভাবে তিনি যাচ্ছেন, সকলের সঙ্গে মিশতে পারছেন, এটাও তো ভারতের জন্য নিঃসন্দেহে একটা বড় জয়। অ্যাবসলিউটলি। দেওবন্দে গিয়ে ওখানে যখন উনি কথা বলছেন, এত বড় জিনিস কোথায় করতে পারবেন আপনি? দেখুন ইনি ওদের সঙ্গে কথা বললেন, ফ্র্যাঙ্ক অ্যান্ড ফেয়ার, 8000 থেকে বেশি মানুষদের কথা বললেন। আজকে তো ওনার তাজমহল দেখার কথা ছিল, কিন্তু উনি যেতে পারেননি, যেহেতু আপনার তালিবান পাকিস্তানের উপরে অ্যাটাক করলো, হামলা করলো, রাইট? তো এই যে দেওবন্দের কথাটা আছে, এই বাংলাদেশ কানেক্টেড আছে, এই বাংলাদেশ কানেক্টেড আছে। আবার ডোবল ওখানে কানেক্টেড, আমাদের এই যে তালিবানের লোক আছে ওখানে কানেক্টেড, দেওবন্দি তো আছেই আছে। এইটাই নিয়ে যদি আপনি দেখেন, তাহলে আপনি বলতে পারবেন মোদি অ্যান্ড ডোভেল যেটা ডক্ট্রিন আছে, যেটা আপনি একটা প্রোঅ্যাক্টিভ, যেটা আপনি নিচ্ছেন সন্ত্রাসবাদের খেলাফে একটা যদি অভিযান চালাচ্ছেন, আপনি মিশন চালাচ্ছেন, ওর মধ্যে ভারত অনেক সাকসেসফুল হবে। কীরকম হবে দেখুন, 1968 ব্যাচ পুলিশ অফিসার আপনার ডোভেল সাহেব, রাইট? 1970-তে উনি
আইবিতে ট্রান্সফার। এই দেখুন এটা আপনি ঝান্ডাটা আপনি দেখুন, এটা ব্যাগ থেকে বের করে এরা প্রেস কনফারেন্সে দিয়েছে। এই ঝান্ডাটা আমি বলছিলাম, এই যে ওদের সব কিছু, আমাদের রিলেশন অত ভালো, মানে ওরকম, এটা প্রথমবার উনি আমাদের কান্ট্রিতে মাটিতে এসছেন, রাইট? আর ওদের কাছে ফ্ল্যাগও নেই, ওদের অ্যাম্বাসি আছে, ওটা আব্দুল ঘানি যেটা পুরনো রিজিম ছিল ওদের কাছে আছে, কিন্তু ধাপে ধাপে তালিবান বলছে ভারত এরা পেহেলগাঁও। তো স্যার ভারতের ভালো সম্পর্ক ছিল কার সঙ্গে? সঙ্গে তো ভালো সম্পর্ক, নো ডাউট অ্যাবাউট ইট, সবার সঙ্গে ভালো, আমাদের আজকেও অনেক ভালো রিলেশন আছে। অ্যান্ড সব থেকে বড় জিনিসটা কি জানেন, এদের সঙ্গে কথা বলতে আপনি দেখবেন কি একটা নিজের মন হয়ে যায় কি আমাদের মতন লোক আছে ওরা, আফগানের লোক, রাইট? এইটাই সব থেকে বড় জিনিস আফগান তালিবানে যারা এসছেন। আর এরা বারবার বলছেন কি তুমি আমাদেরকে প্রথমবার আমাদের ডেকেছো, আমি তোমাদের সঙ্গে আছি। এর ইম্প্যাক্ট আপনার বাংলাদেশে আপনি দেখতে পারবেন, খুব শীঘ্রই দেখতে পারবেন। এই যে ডোবেল সাহেব ছিলেন 1971-এ, উনি আইবির সঙ্গে আমাদের যতগুলো বাংলাদেশ 3 বছর 4 বছরের চাকরি ছিল, ও সময় কিন্তু উনি বাংলাদেশ অপারেশন ছিল, উনি বুঝতে পারেন বাংলাদেশ জিনিসটা কি। তখন থেকে উনি আফগানিস্তান অ্যাজ ওয়েল বাংলাদেশের সঙ্গে ওটা ওনার একটা যোগ আছে, রাইট? আপনি দেখবেন একটা বই আছে দেবদত্ত লিখেছে যে এই যে ডোভাল আছেন, উনি 1971 যুদ্ধে কি করে উনি বাংলাদেশের সঙ্গে উনি যুক্ত ছিলেন অপারেশন সঙ্গে, খুব সাকসেসফুল অপারেশন, ওনার যা কন্ট্রিবিউট করা ছিল উনি করলেন। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, আপনি দেখুন 16th of December 1971, 93,000 পাকিস্তানি সোলজার আমাদের ইন্ডিয়ান আর্মিকে সারেন্ডার করলো, ওটা সবাই দেখেছে। 93,000 পাকিস্তানি সোলজার 16ই ডিসেম্বর 1971 আমাদের ভারতীয় সেনার সামনে, ওর মধ্যে একটা লেফটেন্যান্ট জেনারেল আর 100 থেকে বেশি ওদের অফিসার ছিল, যারা ব্রিগেডিয়ার কর্নেল ছিল, লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, মেজর ছিলেন, ওরা ছিল। আমরা ওদের যুদ্ধবন্দি করে রেখেছিলাম, রাইট? আর ঠিক এই 16-র পর 3 দিন পর একটা ছবি বেরোলো ওখানে, যে ওখানে কাদের সিদ্দিকি যিনি আছেন, যিনি ওখানে কাদের গুরিল্লা বানাতেন, 17,000 লোক উনি যুদ্ধ করলেন। উনি টাঙ্গাইল শাড়ি তো আমাদের পশ্চিমবঙ্গে অনেক ফেমাস, টাঙ্গাইল শাড়ি, রাইট? তো এই কাদের সিদ্দিকি দুজন লোককে, দুজন যারা রাজাকার ছিল ওদেরকে কুপিয়ে মারলেন, এটা সবার মিডিয়ার সামনে মারলেন। পরে উনি বললেন এটা আমার থেকে ভুল হয়েছে, আমাদের আবেগ ছিল, আমি তাই জন্য রাজাকারকে আমাকে মারতে হলো, আমি কিছু ওই সময় কন্ট্রোল করতে পারিনি, রাইট? এই যে কাদের সিদ্দিকি আজকেও জিন্দা আছেন, উনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন অনেকবার, ওনার ছোট ভাই মিনিস্টার আওয়ামী লীগে ছিলেন, ওনার মেয়েও পলিটিক্সে আছে, উনি আগে আওয়ামী লীগ, তারপরে বিএনপি, এখন উনি কৃষককে বানিয়ে ওখানে আছেন, টাঙ্গাইলে আছেন, রাইট? এই যে রাজাকার ও সময় যারা 50,000 থেকে বেশি রাজাকার যারা পাকিস্তান, এটা দেখুন আপনি 16 ডিসেম্বরের ছবি আপনি দেখাচ্ছেন, যেখানে 93,000 সোলজার আমাদের সামনে সারেন্ডার করলো। আর এই যে রাজাকার যারা 50,000 থেকে বেশি ছিল ওখানে, যারা পাকিস্তান আর্মির সঙ্গে কাজ করতো, আগস্ট 1971 একটা অর্ডিন্যান্স এনেছিল ওখানে আহিয়া খান, আর ওই আহিয়া খান অর্ডিন্যান্সে এদেরকে চাকরি দেওয়া হচ্ছে, ওদেরকে হাতিয়ার দেওয়া হলো। তাহলে এই রাজাকারগুলো 16ই ডিসেম্বরের পর কোথায় গেল? এইটাই আমার প্রশ্ন ছিল আপনার কাছে, যে রাজাকাররা তাহলে